পলাশপুর রেল স্টেশনে রাত্রির 2:10 একটা ট্রেন থামে। অত রাতের ট্রেন বলেই তাতে পলাশপুর থেকে কোনো যাত্রী ওঠে না। কোনো দিন ট্রেনটি 3 ঘন্টা লেটও করে। আস্তে আস্তে ভোর হয়ে যায়। কেই বা সারা রাত স্টেশনে বসে থাকতে চায়? হঠাৎ বিশেষ প্রয়োজনে রতনকে কলকাতায় যেতেই হবে, তাই সে ওই স্টেশনে টিকিট কেটেছে। বেশি রাত হয়ে গেলে সাইকেল রিক্সা পাওয়া যায় না, তাই সে রাত 12টার মধ্যে স্টেশনে চলে এলো। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আর কেউ নেই। বেশ হাত পা ছড়িয়ে থাকা যায়, ইচ্ছে করলে বইও পড়া যায়। এই সময় স্টেশনকে ঘুমন্ত মনে হয়। কুলি কিংবা পান বিড়িওয়ালারাও ঘুমোয়। রতন একখানা বই খুলে পড়ছে। এই সময় দরজা ঠেলে একজন মাঝবয়সী লোক ঢুকল। পাজামা আর পাঞ্জাবি পরা, চোখে মোটা ফ্রেমের চশমা, মাথায় অল্প টাক। লোকটিকে একটু যেন চেনা চেনা মনে হলো। কোথায় যেন দেখেছে, রতনের ঠিক খেয়াল পড়ল না। সে আবার বই পড়তে লাগলো। একটু পরে লোকটি গলা খাঁকারি দিয়ে রতনের কাছে এসে বসে পড়ল। আমি কি আপনার কাছে একটু বসতে পারি? রতন একটা চামড়ার ব্যাগ এনেছে, সেটা তার পায়ের কাছে রাখা। ব্যাগটার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে এসে বলল, হ্যাঁ হ্যাঁ বসুন না। যদিও মনে মনে সে একটু অবাকই হলো। এত বড় ঘর, অনেকগুলি চেয়ার থাকতেও লোকটা তার কাছে এসে বসতে চাইছে কেন? লোকটি বলল, আসলে রাত্রির বেলা একা একা থাকতে আমার খুব ভয় করে। নমস্কার, আমি বিপিন চৌধুরী। আগে মেমারি কোর্টের জাজ ছিলাম। এই লোকটি যে একজন জজ সাহেব, কথাটা শুনে রতনের খানিকটা সম্ভ্রম হলো। জজের কত ক্ষমতা! ইচ্ছে করলেই মানুষকে জেলে ভরে দিতে পারে, এমনকি ফাঁসিও দিয়ে দিতে পারে। যেন রতনের মনের কথাটা বুঝতে পেরেই বিপিন চৌধুরী বললেন, জজের চাকরি বড় বিপদের চাকরি, সেই জন্য আমি তাড়াতাড়ি রিটায়ার করেছি। কিন্তু তবু বিপদ আমাকে ছাড়ছে না। রতন কৌতূহলী হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইল। বিপিন চৌধুরী বলল, এই চাকরিতে মানুষকে কত রকম শাস্তি দিতে হয়। অনেক সময় নির্দোষ লোকও শাস্তি পায়, তা অস্বীকার করছি না। উকিলরা এমনভাবে মামলা সাজায় যে মাথা গুলিয়ে যায়। একবার কি হয়েছিল জানো? বিপিনবাবু একটা সিগারেট ধরিয়ে প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, খাবে? রতন দুদিকে মাথা নেড়ে বলল, আগে না, আমি খাই না। সিগারেটের ধোঁয়ার গন্ধও তার খারাপ লাগে, কিন্তু এখন গল্প শোনার লোভে ভদ্রলোকের দিকে চেয়ে রইল। বিপিনবাবু বলল, একবার নকুল বিশ্বাস নামে একজন লোকের বিরুদ্ধে মামলা চলছিল। লোকটির খুব শক্তপোক্ত চেহারা, লম্বা, চোখ দুটো দেখলেই ভয় করে। ওর নামে খুনের মামলা। রাগের মাথায় এক বন্ধুকে খুন করে ফেলেছে, তাও খুব বীভৎসভাবে। একটা পাথর দিয়ে তার মাথা ঠুকে একেবারে ছাতু করে দিয়েছিল। লোকটি অবশ্য অস্বীকার করেছে নিজের দোষ। বারবার বলেছে যে পুরো ব্যাপারটাই সাজানো, মেরেছে অন্য এক বন্ধু, ওর নামে দোষ চাপানো হয়েছে। এমন কথা তো অনেকেই বলে। 7 জন লোক সাক্ষী দিল নকুলের বিরুদ্ধে। ওর বাড়িতে একটা রক্ত মাখা জামাও পাওয়া গেছে। নকুলকে ফাঁসির হুকুম দিতেই হলো।
তখন নকুল রাগের চোটে কাঠগড়া ধরে ঝাঁকাতে লাগলো। আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে চেঁচিয়ে বলল, জজ সাহেব, তুমি আমাকে বিনা দোষে ফাঁসিতে পাঠাচ্ছ। আমি আমি তোমায় ছাড়বো না। একদিন না একদিন ঠিক এসে তোমার গলা টিপে তোমায় আমি মারবো। আমার হাতেই তুমি মরবে, তুমি মরবে। রতন জিজ্ঞাসা করল, লোকটির কি সত্যিই ফাঁসি হয়েছিল? মানে অনেক ফাঁসির আসামি তো ছাড়া পেয়ে যায়। বিপিনবাবু বলল, নকুল ছাড়া পায়নি, আপিল করেছিল, সুবিধা হয়নি। 1 বছর বাদে নকুলের ফাঁসি হয়ে গেল। কেউ তার ডেড বডি নিতে আসেনি, তাই জেলের লোকেরাই পুড়িয়ে ফেলল। নকুল কিন্তু আমার পিছু ছাড়েনি। আমি চাকরিতে ইস্তফা দিয়ে অন্য জায়গায় চলে এসেছি। তাও। রতন বলল, তার মানে সে মরে গেছে, তবু কি করে? বিপিনবাবু বলল, তার আত্মা অন্য মানুষের রূপ ধরে আসে। 2 বার আমার গলা টিপে ধরেছে। রতন এবার হেসে বলে উঠল, আচ্ছা, ভূতের গল্প? আপনি বুঝি ভূতে বিশ্বাস করেন? বিপিনবাবু বিমর্ষভাবে বলল, আগে করতাম না, এখন তো বিশ্বাস না করে উপায় নেই। 3 বার সে আমায় আক্রমণ করেছে। অন্য লোকজন এসে পড়ায় অনেকবার বেঁচেও গেছি। রাত্রিরে আমি একা একা কোথাও যাই না। নেহাত আমার মেয়ের অসুখের খবর পেয়ে। রতন বলল, আরে আপনি চিন্তা করবেন না, এখানে ভূত আসবে না, আপনার চিন্তার কোনো কারণ নেই। বিপিনবাবু হাত দিয়ে পাশে কি যেন খুঁজতে লাগলো। আনমনাভাবে বলল, চশমাটা কোথায় গেল? এখানে তো লিখেছিলাম। রতন বলল, ওই তো পাশের চেয়ারে রেখেছেন। গল্প বলা কাজ অফিসিয়ালে আজ তোমরা শুনছো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, বিপিন বাবুর চশমা। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি প্রবাল। স্টে টিউনড। বিপিনবাবু এবার চশমাটা চোখে লাগিয়ে বলল, চশমা ছাড়া কিচ্ছু দেখতেই পায় না। একবার নকুল এসে গলা টিপে ধরার পর 2টো চোখেই খারাপ হয়ে গেছে। এই সময় একজন লোক ঢুকল, রোগা পাতলা চেহারা, সঙ্গে কোনো মালপত্র নেই। বসল গিয়ে একটু দূরের চেয়ারে। বিপিনবাবু ফিসফিস করে বলল, সাবধান, এ ও হতে পারে। রতন জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনার সেই নকুলের বয়স কত ছিল? 42। রতন বলল, এর তো অনেক কম বয়স, 30-এর বেশি হবে না আশা করি। বিপিনবাবু বলল, তাতে কি, নকুলের আত্মা ওর শরীরে ঢুকে পড়তে পারে। রতন অবিশ্বাসের হাসি হেসে নতুন লোকটির দিকে আর চোখে তাকালো। নিতান্তই নিরীহ চেহারা, তাকে ফার্স্ট ক্লাসের যাত্রী বলেও মনে হয় না। লোকটি ওদের উদ্দেশ্যে বলল, ট্রেন বোধহয় লেট হবে, আপনারা ঘুমিয়ে নিতে পারেন। রতনের অবশ্য ঘুমোবার একটুও ইচ্ছে নেই। সে আবার বই খুলল। নতুন লোকটি একটু পরে বাথরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। সেদিকে কয়েক পা গিয়েই ঝপ করে মাটিতে পড়ে গেল। মুখ দিয়ে গোঁ গোঁ শব্দ বের করতে লাগলো।
মৃগী রোগীদের এরকম হয়। রতন লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হলো দাদা? দাদা কি হলো আপনার? ও দাদা। উত্তর না দিয়ে সে তখনও একই রকম শব্দই বের করতে লাগলো। রতন বলল, মুখে চোখে জল দিতে হবে। সঙ্গে সঙ্গে লোকটির যেন জ্ঞান ফিরে এলো। কটমট করছে দুটো চোখ। বিপিন চৌধুরীর দিকে তাকিয়ে বলল, তুই সেই জজ সাহেব না? আজ তোকে শেষ করবো আমি। নকল বিশ্বাস কথার খেলাপ করে না। রতন কিছু বোঝার আগেই সে লাফিয়ে উঠে বিপিন চৌধুরীর গলা টিপে ধরল। বিপিন চৌধুরী আর তো কণ্ঠে বলতে লাগলো, বাঁচাও, বাঁচাও। রতনের বিস্ময়ের ঘোর কাটাতে খানিকটা সময় লাগলো। সত্যি সত্যি কি এরকম হয়? এই নিরীহ চেহারার লোকটির শরীরে মুকুল বিশ্বাস নামে একজন খুনির আত্মা ভর করেছে। রতন পেছন দিক থেকে লোকটাকে টেনে ছাড়াবার চেষ্টা করল। অমনি লোকটি বিপিন চৌধুরীকে ছেড়ে দিয়ে উল্টো দিকে ফিরে আচমকা এক ধাক্কা মারল রতনকে। টাল সামলাতে না পেরে রতন পড়ে গেল মাটিতে। সেই লোকটি রতনের বুকে চড়ে গলা টিপে ধরল। বিপিন চৌধুরী এই ফাঁকে দৌড়ে পালালো ঘর থেকে। বুকের ভেতরটা আঁকুপাঁকু করছে রতনের। এবার সে দারুণ ভয় পেয়ে গেছে। ভূতের সঙ্গে কি করে সে লড়াই করতে পারবে? সে কাতর গলায় বলল, আমায় কেন মারছো? আমি তো কোনো দোষ করিনি। লোকটি অমনি হাত আলগা করে বলল, তাই তো, তোমায় কেন মারবো? সে বেটা পালালো কোথায়? লোকটি রতনকে ছেড়ে দিয়ে তীরের মতো ছুটে গেল বিপিন চৌধুরীকে ধরতে। মুক্তি পেয়ে রতন হাঁপাতে লাগলো। বাপরে বাপ, খুব জোর বাঁচা গেছে। এ কি সব ভুতুড়ে কাণ্ড রে বাবা! দারুণ তেষ্টা পেয়ে গেছে। চামড়ার ব্যাগটায় জলের বোতল আছে। সেই ব্যাগটার দিকে হাত বাড়াতেই আবার সে চমকে উঠল। ব্যাগটা নেই সেখানে, ঘরের মধ্যে কোথাও নেই। তারপর প্যান্টের পকেটে হাত দিয়ে দেখল মানি ব্যাগটাও নেই। তার মানে সবটাই সাজানো, সবটাই অভিনয়, ভূত টুত কিচ্ছু নয়। বিপিন চৌধুরী নামের লোকটা কালো ব্যাগটা তুলে নিয়ে পালিয়েছে। আর ধস্তাধস্তির মধ্যে লোকটা পকেট থেকে তুলে নিয়েছে তার মানি ব্যাগটাও। মানি ব্যাগে বেশি টাকা ছিল না, কিন্তু কালো ব্যাগটাই ছিল 50,000 টাকা। শিগগিরই তার দাদার মেয়ের বিয়ে। বাবা সেই জন্য টাকাটা ব্যাংক থেকে তুলিয়ে রতনের হাতে দিয়ে পাঠিয়েছিলেন। বিপিন চৌধুরী ব্যাংকে ঘোরাঘুরি করে দেখে কে কত টাকা তোলে। রতন যে আজ এই ট্রেনে কলকাতায় যাবে তাও হয়তো কোনো রকমে সে জেনেছে। এখন এবার কি হবে? ওদের তো এখন ধরাও অসম্ভব। নিশ্চয়ই মিলিয়ে গেছে বাইরের অন্ধকারে। পুলিশকে একটা খবর দিতে হবে, কিন্তু তাতেও কি কিছু লাভ হবে? রতনের মনটা খুব ভেঙে গেল। হঠাৎ নজরে পড়ল মাটিতে বিপিন চৌধুরীর চশমা পড়ে আছে। যদি সেটা পুলিশের কোনো কাজে লাগে সেই ভেবে তুলে নিল চশমাটা। তারপর দরজার কাছে এসে দাঁড়ালো। ট্রেন আসার আর বেশি দেরি নেই, তাই স্টেশন জেগে উঠেছে। রতন দেখল এক জায়গায় একটা ছোটোখাটো ভিড়। লোকেরা গোল হয়ে দাঁড়িয়ে, মাঝখানে যেন কিছু একটা রয়েছে। সে দৌড়ে গেল সেদিকে। আবার চমকে উঠল। মাটিতে পড়ে আছে বিপিন চৌধুরী নামে সেই লোকটি, পাশেই তার চামড়ার কালো ব্যাগটা।
একজন বলল, এই লোকটি ব্যাগ হাতে নিয়ে ছুটে যাচ্ছিল, একটা পাথরে পা লেগে ছিটকে অজ্ঞান হয়ে গেছে, মাথায় চোট লেগেছে খুব। দুজন লোক তার চোখে মুখে জলের ছিটে দিচ্ছে। রতন বুঝল চশমার ব্যাপারে লোকটি সত্যি কথাই বলেছিল। চোখে ভালো দেখতে পায় না, তাই হোঁচট খেয়েছে। একটু পরেই লোকটির জ্ঞান ফিরে এলো, চোখ মেলে তাকালো। লোকজনদের সরিয়ে একেবারে সামনে গিয়ে রতন চশমাটা দোলাতে লাগলো। এই যে নকল জজ সাহেব, তোমার সত্যিকারের নামটা কি বলো তো? লোকটি হাউমাউ করে কেঁদে উঠল। আমার নাম নকুল বিশ্বাস, আমাকে জয় শাস্তি দাও, ফাঁসি দিও না। গল্প বলা কাজ অফিসিয়ালে আজ তোমরা শুনলে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প বিপিন বাবুর চশমা। গল্প পাঠে প্রবাল, রতন জজ সাহেব এবং আগন্তুকের গলায় প্রবাল, সাউন্ডস্কেপ ডিজাইন প্রবাল, পোস্টার ডিজাইন প্রবাল এবং ব্রতপ্রিয়া, সমগ্র পর্ব পরিচালনায় প্রবাল এবং গল্পের সূত্রধার আমি প্রবাল। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে। টিল দেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল গল্প বলা কাজ অফিসিয়াল, your গল্প পার্টনার।